আসসালামু আলাইকুম। আমি শাহজালাল, একজন আয়কর আইনজীবী। আপনারা নিশ্চয়ই জানেন 2023 সালে সরকার 1984 সালের আয়কর অর্ডিন্যান্সটি বাতিল করে একটি নতুন আয়কর আইন পাশ করেছেন এবং উক্ত আইনটি আয়কর আইন 2023 নামে পরিচিত। এখন থেকে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হলে 2023 সালের আয়কর আইনটি ফলো করে আয়কর রিটার্ন ফিল আপ করে আপনাকে ইনকাম ট্যাক্স অফিসে জমা দিতে হবে। আমি আজকে দেখাবো একজন ব্যক্তি শ্রেণীর করদাতাকে কিভাবে আয়কর ফর্মটি ফিল আপ করতে হয় এবং উক্ত ফর্মটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যেন একজন ব্যক্তি শ্রেণীর করদাতা নিজেই নিজের রিটার্ন ফিল আপ করে আয়কর অফিসে সাবমিট করতে পারেন। আসুন আমরা দেখি। আপনার একটি এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন। এই ফাইলটিতে 2023 সালের যে ফর্মটি দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপের জন্য, সেই ফর্মটি আছে। এই ফর্মটি আসলে আইটি 11 গ 2023 নামে পরিচিত। এটি একটি ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন ফর্ম। আমি কিছু কাল্পনিক তথ্যের ভিত্তিতে এই রিটার্নটি ফিল আপ করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার আয়কর রিটার্ন ফর্মটি নিজেই ফিল আপ করতে পারবেন। আজকের এই ভিডিওটি আসলে যারা ব্যক্তি শ্রেণীর করদাতা এবং প্রাইভেট জব করেন তাদের জন্য প্রযোজ্য এবং এই ফর্মটি আমি ফিল আপ করব 2024-25 করবর্ষ এবং 2023-24 আয়বর্ষের জন্য। আসুন আমরা কিছু ইনফরমেশন দেখি। যদি একজন করদাতা যদি জব করেন তাহলে তার বেতন স্ট্রাকচার কিরকম হতে পারে। ধরুন একজন লোক 96,000 টাকা বেতন পান এবং তার বেসিক পে 57,600, হাউস রেন্ট 28,800, মেডিকেল 4,800, কনভেন্স 4,800। তো 12 মাসে সে বেতন পায় 11,52,000 টাকা এবং উৎসব বোনাস পান 1,15,200 টাকা। এছাড়াও তাদের প্রভিডেন্ট ফান্ড আছে। এই প্রভিডেন্ট ফান্ড কিন্তু আসলে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হতে হবে। এই প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দেওয়া হয় 69,120। এই চাঁদাটা শুধু এমপ্লয়ার দেন, মানে চাকরিদাতা, মালিক পক্ষ দেন। এছাড়া আরো কিছু ইনফরমেশন দরকার একটি রিটার্ন ফিল আপ করার জন্য। আমরা ধরে নিচ্ছি এই রিটার্নটি আসলে প্রথম রিটার্ন না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো একটা রিটার্ন, যে রিটার্নে ওপেনিং ব্যালেন্স থাকবে। এখানে আমরা সবগুলো তথ্যই কাল্পনিক। আমরা ধরে নিলাম ওই ব্যক্তির ক্রেডিট কার্ড লোন আছে। গত বছর 3,000 টাকা লোন ছিল, নতুন 1,31,947 টাকা লোন নিছে এবং এই বছর 30 জুন 2024 সালে তার লোন ব্যালেন্স 34,947। তার ডিপিএস ছিল ঠিক একইভাবে গত বছর একটা ব্যালেন্স ছিল, এই বছর নতুন ডিপিএস জমা দিছে মান্থলি এবং 30 জুন 2024-এ তার একটা ব্যালেন্স দাঁড়িয়েছে। ইন্স্যুরেন্স প্রিমিয়ামও সেম। প্রভিডেন্ট ফান্ড, এখানে কিন্তু প্রভিডেন্ট ফান্ড দুটা, একটা হলো নিয়োগদাতা এবং কর্মকর্তা বা কর্মচারী দুজনের জমার ওপেনিং ব্যালেন্স ছিল এটা এবং এই বছর নতুন জমা দেওয়া হয়েছে এত টাকা। 30 জুন 2024 সালে তার ব্যালেন্স দাঁড়িয়েছিল 5,52,960 টাকা। তার জমি ছিল এবং জমিটা ওপেনিং ব্যালেন্সে ছিল। এবছর কোনো নতুন ক্রয় বিক্রয় নেই, ক্লোজিং ব্যালেন্সে যেটা আছে সেটা, ওপেনিং এ যেটা ছিল সেটাই থাকবে। ব্যাংক ব্যালেন্স ধরে নিচ্ছি গত বছর 5 লাখ ছিল, এই বছর আরো 3 লাখ জমা হয়েছে এবং 8 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে 30 জুন 2024-এ। ক্যাশ ইন হ্যান্ড, এটা গত বছর ওপেনিং এ ছিল 22,08,534 টাকা এবং এবছর কত টাকা তার বাড়লো সেটা আমাদের হিসাব করতে হবে এবং ক্লোজিং ব্যালেন্স কত দাঁড়াবে সেটাও হিসাব করতে হবে। কারণ ব্যাংক ব্যালেন্সটা কিন্তু আমি ব্যাংক স্টেটমেন্ট উঠাইলে দেখতে পারি, কিন্তু ক্যাশটা আমার ক্যালকুলেশন করতে হবে। নিট অ্যাসেটস, এক্ষেত্রে ওপেনিং এ ছিল গত বছর, ওপেনিং বলতে 30 জুন 2023 সালে বা অথবা গত বছর রিটার্নের যেই ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কথা আমি বলছি। ওই ব্যালেন্সটা নিট অ্যাসেট ছিল 49,18,011 টাকা। এই বছর কতটুকু অ্যাসেট বাড়লো এবং 30 জুন 2024-এ এই বেড়ে কত টাকা দাঁড়ালো সেটা আমাদের হিসাব করতে হবে। এছাড়াও আপনার বাসায় স্বর্ণ থাকতে পারে, অর্নামেন্টস, প্রতিটা বাসায় কিছু না কিছু থাকে। এটা আমরা যদি বিবাহ সূত্রে গিফট হিসেবে পেয়ে থাকি সেটা আমরা মূল্য জানি না।
এটা গত বছরও মূল্য জানতাম না, এখন আমরা মূল্য জানি না। এছাড়াও আপনার ফার্নিচার ইলেকট্রনিক্স আইটেমও বিবাহ সূত্রে গিফট হিসেবে পাওয়া যেতে পারে। গত বছরও ভ্যালু জানি না, এই বছর নতুন কোনো যোগ বিয়োগ নাই, ক্রয় বিক্রয় নেই, এবং এই বছরও আমরা এটা ভ্যালুটা জানি না। এই হলো তথ্য। এই তথ্যগুলো সবই কাল্পনিক তথ্য, এবং এই কাল্পনিক তথ্যের ভিত্তিতে আমাদের ফিল আপ করতে হবে, ফিল আপ করবো। তো দেখি কিভাবে আমাদের ফিল আপ করতে হয়। তা আমরা প্রথমেই কি কাজ করব, আমরা ক্যাশটা ক্যালকুলেশন করব যে আসলে ওই লোকের ক্যাশটা কত দাঁড়িয়েছিল 30 জুন 2024-এ। এই ক্যাশটা হিসাব করার জন্য আমি একটা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে ক্যাশ ক্যালকুলেশন করবেন, আমি এভাবে করে থাকি যে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে। তো ধরে নিচ্ছি আমরা নামটা আমরা কাল্পনিক একটি নাম দিলাম, কাল্পনিক ইপিন দিলাম, এবং কাল্পনিক অ্যাড্রেস, সবকিছুই কাল্পনিক। ওপেনিং ব্যালেন্স, এখন ওপেনিং ব্যালেন্স কত? গত বছর রিটার্নে যে ব্যালেন্সটা ছিল 30 জুন 2023-এ, সেটি কিন্তু ওপেনিং ব্যালেন্স। এটা আমি ধরে নিচ্ছি ক্যাশ এবং ব্যাংকের যোগফল, দুইটা মিলিয়ে আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল। আমি তাহলে একটু ইনফরমেশন পেজ থেকে আমি তথ্যটা নিয়ে আসবো। দুইটাই, একটা ব্যাংক ব্যালেন্স এবং ক্যাশ ব্যালেন্স, আমি দুইটাই একসাথে হিসাব করব। তাহলে আমার এত টাকা ছিল। এখন আসি আমার ইনকাম ফ্রম স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস, আমার বেতন থেকে কত টাকা ইনকাম পেয়েছি আমি 2023-24 আয় বর্ষে। তো এটাও ইনফরমেশন পেজে আছে। আমার কত টাকা ছিল? আমার 13,36,320 টাকা। আমি কিন্তু এখানে ভাগ করে দেখিয়েছি 13,36,320 টাকা। আমি কিভাবে ব্রেকডাউন দিয়েছি, যদিও কাল্পনিক। তারপরে আমি ইনকাম ফ্রম ব্যাংক ইন্টারেস্ট, এই ব্যাংক ইন্টারেস্টটা আমি আসলে রেখেছি জাস্ট ন্যূনতম করটা বোঝানোর জন্য। মিনিমাম ট্যাক্স, নতুন একটা টার্ম আসছে মিনিমাম ট্যাক্স, যে মিনিমাম ট্যাক্স টার্মটা আগের আইনেও ছিল, কিন্তু আগের আইনে ছিল কোম্পানির জন্য। এই 2023 সালের আয়কর আইনে এটা ব্যক্তি পর্যায়েও নিয়ে আসছে। তো ইনফরমেশন পেজ থেকে এই ফিগারটা আমি এখানে নিয়ে আসলাম। এখানে ইনফরমেশন পেজে কিন্তু ইনকাম এন্ড এক্সপেন্ডিচার নেচারের কিছু আছে, এবং অ্যাসেট এবং লায়াবিলিটিস এই ধরনের কিছু আছে। ক্যাশ বাড়বে অথবা কমবে, সকল ব্যাপারগুলি আমরা ক্যাশ ফ্লোতে নিব। তারপর আসি লোন ফ্রম ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড থেকে আমরা লোন গ্রহণ করছি, তাহলে আমার ক্যাশ বাড়ছে। ক্রেডিট কার্ড থেকে লোন গ্রহণ করছি আমরা কারেন্ট ইয়ারের টাকাটা, কারণ ওপেনিং এ 3,000 ছিল, ক্লোজিং এ 1,34,000 হয়েছে। আচ্ছা, তাহলে আমার এখানে টোটাল ক্যাশ বেড়ে হলো 41,81,801। এখন দেখি আমার কি কি ক্যাশ আউটফ্লো হয়েছে, মানে আমার ক্যাশ কমেছে কি কি কারণে। আমার কিন্তু সংসার চালাতে একটা ফ্যামিলি এক্সপেন্স আছে, এই ফ্যামিলি এক্সপেন্সের জন্য আমার ক্যাশ কমবে। তাহলে ফ্যামিলি এক্সপেন্সটা আমি পাবো এখানে ইনকাম এক্সপেন্ডিচার এই ইনফরমেশন পেজের এই অংশে। তারপর পেমেন্ট টু ডিপোজিট পেনশন স্কিম, এই ডিপোজিট পেনশন স্কিমটা এটা একটা অ্যাসেট নেচারের, এই জন্য আমি এটা রেখেছি অ্যাসেট এবং লায়াবিলিটি এখানে রেখেছি। ডিপিএস 1,20,000। তারপরে পেমেন্ট টু প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডে আমি কত পেমেন্ট করেছি, এটাও আমার সম্পদ 1,38,240। আমি পেমেন্ট অ্যাজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি দিয়েছি ইন্স্যুরেন্স হিসাবে, সেটা 1,76,208। তাহলে এই হলো আমার আউটফ্লো, মানে ইনফ্লো এই টাকাগুলো ইনফ্লো, ক্যাশ বাড়ছে এই টাকাগুলোর কারণে ক্যাশ কমছে। তাহলে আমার 9,393 টাকা ক্যাশ কমেছে। তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স দাঁড়িয়েছে ক্যাশ এবং ব্যাংক মিলিয়ে 32,81,408। এখন আমি ব্যাংক স্টেটমেন্ট দেখবো, ব্যাংক স্টেটমেন্টে আমার ব্যালেন্স কত আছে, বাকিটা আমার তাহলে ক্যাশে আছে। তাহলে আমার ক্যাশের হিসাবটা কিন্তু আমি পেয়ে গেলাম। ব্যাংক ব্যালেন্স, এখানে ব্যাংক ব্যালেন্স 30 জুন 2024-এ 8 লক্ষ টাকা। তাহলে আমার 24,81,408 টাকা আমার ক্যাশ ব্যালেন্স। তাহলে আমি ক্যাশ পেলাম এবং ব্যাংকও পেলাম, ব্যাংক ব্যালেন্সটা পেলাম। এখন আমি ট্যাক্স ক্যালকুলেশন করব। এটা এক্ষেত্রেও ম্যান টু ম্যান ভেরি করে, আমি সেপারেট একটা ট্যাক্স ক্যালকুলেশন ডিটেল করি, অনেকেই হয়তো করে না, সেটা
ওয়ার্কিং হিসাবে করে, শুধু জাস্ট ফিগারটা বসিয়ে দেয় রিটার্নে, এটা যা যার ইচ্ছা। তো ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। এখানে ক্যাটাগরি অনুসারে ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড ভিন্ন ভিন্ন। যেমন জেনারেল ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা, মহিলা এবং সিনিয়র সিটিজেন যাদের বয়স 65 ইয়ার্স তার জন্য 4 লক্ষ টাকা, থার্ড জেন্ডার এবং প্রতিবন্ধীদের জন্য 4,75,000 টাকা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গ্যাজেটে যাদের গেজেটে নাম আছে তাদের জন্য হলো 5 লক্ষ টাকা, এবং বাবা মা অথবা আইনগত অভিভাবক প্রতিবন্ধীদের বাবা মা এবং আইনগত অভিভাবকের একজন, বাবা মা দুইজনে যদি ট্যাক্স পেয়ার হয় তাহলে একজন এই সুবিধা নিতে পারবেন। তার জন্য 50,000 সাধারণ ট্যাক্স পেয়ারদের থেকে 50,000 টাকা ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড বেশি, অর্থাৎ 4 লক্ষ টাকা। তাহলে আমি এই রিটার্নটি ফিল আপ করবো, প্রথম ফিল আপ করবো জেনারেল ট্যাক্স পেয়ার 3.5 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড ধরেই। তারপর আমি অন্যান্য ক্যাটাগরিতে কি চেঞ্জ আসে, শুধু ট্যাক্স পেয়েবলে চেঞ্জ আসবে, ওই চেঞ্জটা কতটুকু আসে সেটা আমি দেখিয়ে দিব। আসুন আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি। যে এখানে যদি আমার সূত্র দেওয়া ছিল এই জন্য এখানে অটো চলে আসছে আমার ইনকাম ফ্রম স্যালারি। আমি কিন্তু যেই কাল্পনিক তথ্যটা দিচ্ছি সেখানে 13,36,320 টাকা। আর এখানে এক্সামটেড মানে ট্যাক্স মুক্ত করমুক্ত আয় হলো 4,45,440 টাকা। এটা কিভাবে হলো? এটা হলো নতুন আইনে আছে টোটাল স্যালারি ইনকামের 3/1 অথবা 4,50,000 টাকা, দুইটার মধ্যে যেটা ছোট সেই টাকাটা করমুক্ত। তাহলে করমুক্ত টাকাটার উপর ট্যাক্স হবে না, আমরা 8,90,880 এইটুকুর উপর ট্যাক্স হবে। তারপর ইনকাম ফ্রম রেন্ট, আমাদের ইনফরমেশনে কিন্তু ইনকাম ফ্রম রেন্ট নেই, ইনকাম ফ্রম এগ্রিকালচার নেই, বিজনেস নেই, ক্যাপিটাল গেইন নেই, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস আছে। তো সেইখানে আছে, এখানে 5,000 টাকা আছে। আমি আবারও দেখে নিই ইনফরমেশন পেজে ব্যাংক ইন্টারেস্ট ফ্রম সেভিং অ্যাকাউন্ট 5,000 টাকা। আচ্ছা, ইনকাম ফ্রম আদার সোর্সেস নেই, ইনকাম ফ্রম অ্যাসোসিয়েশন নেই, ইনকাম ফ্রম মাইনর আর স্পাউস নেই, ফরেন ট্যাক্সেবল ইনকাম নেই। তাহলে আমার টোটাল ইনকাম 8,95,880 টাকা। আমি এখানে যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস এই ব্যাপারটি আমি এই রিটার্নটি ফিল আপ করার পরে আমি বুঝিয়ে দিব যে এখানে কেন আমি 163(2) ঘ এবং 163(4) লিখে রেখেছি, এবং আসলে এটা ন্যূনতম করের আওতায়, মিনিমাম ট্যাক্স যাকে বলা হয়। এই বিষয়টি আমি রিটার্নটি ফিল আপ শেষ হলে বলবো। তো এখন আসি 51,000, এখানে আমি ফিগারটি বসানোর পরে আমার অটোমেটিক এখানে একটা ক্যালকুলেশন চলে আসছে। ক্যালকুলেশনটা হলো জেনারেল ট্যাক্স পেয়ার 3.5 লক্ষ টাকা ধরে। এখন আমার 8,95,000, এখানেও কিন্তু 8,95,000, এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করা হয়েছে 51,882। তাহলে এ থেকে কিন্তু আমি রিবেট পাবো। কি কি রিবেট পাবো? দেখেন আমার ডিপিএস ছিল কিন্তু, তাহলে ডিপিএস এর জন্য আমি রিবেট পাবো। ডিপিএস 1,20,000 টাকা, যদিও এবছর ডিপিএস নতুন আইনে 1,20,000 পর্যন্ত রিবেটেবল। তারপর আমরা আসি ডিপোজিট টু প্রভিডেন্ট ফান্ড। এই ডিপোজিট টু প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু দুইজনের জমা আসবে। তাহলে দুজনের জমাটা কত? প্রভিডেন্ট ফান্ড, সেলফ এবং এমপ্লয়ার, এখানে 1,38,240। আচ্ছা, তাহলে আমার টোটাল ডিবেটেবল ইনভেস্টমেন্ট আসলো 4,34,448। নতুন আইনে ডিবেটেবল ইনভেস্টমেন্টের উপর 15% অথবা ট্যাক্সেবল ইনকামের উপর 3% অথবা 10 লক্ষ টাকা, যেটা ছোট সেটা রিবেট পাবে। তাহলে আমার টোটাল রিবেটেবল ইনভেস্টমেন্ট 4,34,448 এর উপর 15%, 65,167, এবং ট্যাক্সেবল ইনকামের উপর 26,726। হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ট্যাক্স রিবেট 10 লক্ষ টাকা। তাহলে ছোটটা 26,726, এই টাকাটাই আমার রিবেট পাবো। তাহলে আমার ট্যাক্স আসছে 51,882 এবং 26,720 রিবেট 25,156 টাকা আমার পে করতে হবে। এখন পে করতে হলে পে করার আগে আমার দেখতে হবে যে আমার কোনো ট্যাক্স কাটা আছে কিনা। তাহলে আমার যে প্রতিষ্ঠানে আমি জব করেছি ওই প্রতিষ্ঠানে আমার কিছু ট্যাক্স কেটেছে, এবং যে ইন্টারেস্টটা ছিল 5,000 টাকা, ওইটার উপরও কিন্তু ব্যাংক ট্যাক্স কেটেছে। ওই টাকাটা এখান থেকে বাদ যাবে, কারণ যেহেতু আমার ট্যাক্স টিডিএস মানে ট্যাক্স ডিডাকশনের সোর্স, এটা আমারই ট্যাক্স, আমারই পেমেন্টটা যে পে করছে সে কেটে রেখেছে, সুতরাং এটা আমি এটার সুবিধা পাবো, এই সুবিধাটা আমি নিব। তাহলে আমার এটাকে বলা হয় টিডিএস বলা হয় সংক্ষেপে। 29,500 কাটছে
আমার কোম্পানি অথবা চাকরিদাতা, আর 500 টাকা কাছে ব্যাংক, তাহলে মোট 30,000। তাহলে উল্টা আমি 4,844 টাকা গভর্নমেন্টের কাছে পাবো। ইচ্ছা করলে আমি এটা রিফান্ড নিতে পারি অথবা পরবর্তী বছরের জন্য সমন্বয় করতে পারি। আচ্ছা, এখন আমার ট্যাক্স ক্যালকুলেশনটাও হয়ে গেল, আর আমি ক্যাশটাও বের করে ফেলছি। আমি ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স আমার কত। এখন আমি রিটার্নটি ফিল আপ করবো। তো রিটার্নটি ফিল আপ করলে প্রথমেই নেম অফ ট্যাক্স পেয়ার, এগুলো খুবই ইজি ব্যাপার। ন্যাশনাল আইডি নাম্বার আমি দিব, টিন নাম্বার দিব, সার্কেল দিব, ট্যাক্স জোন দিব, অ্যাসেসমেন্ট ইয়ার মানে কর বর্ষ কত, 24-25। এই বছর যেটা সেটা 24-25 কর বর্ষ। আমি কি রেসিডেন্ট বা নন রেসিডেন্ট সেটাতে আমি টিক দিব। আমি রেসিডেন্ট। রেসিডেন্ট কাকে বলে, নন রেসিডেন্ট কাকে বলে সেটা আবার সেটা সংজ্ঞা আছে, এগুলা একই ভিডিওতে আলোচনা করা যাবে না। ট্যাক্স পেয়ার স্টেটাস, আমি ব্যক্তিগত ট্যাক্স পেয়ার। তারপর এখানে আমি যদি ওইখানে যে ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড যে ভিন্নতা আছে, ওইগুলো যদি আমরা কোনোটা যদি আমার জন্য প্রযোজ্য হয় সেক্ষেত্রে আমি এখানে টিক দিব, না হলে এখানে দিব না। আমি 3.5 লক্ষ টাকার ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ডের ট্যাক্স পেয়ার, এই জন্য আমি ইন্ডিভিজুয়ালে টিক দিছি এবং এখানে কোনো টিক দিব না। আমার জন্ম তারিখ, স্পাউস নেম মানে ওয়াইফের নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আমি কোথায় জব করি সেই কোম্পানির নাম। আচ্ছা, প্রথম পেজ গেল, এটা খুবই ইজি ব্যাপার, জাস্ট তথ্য। সেকেন্ড পেজ, আমি সেকেন্ড পেজে আমি ফিল আপ করবো। এখন এই নেম অফ ট্যাক্স পেয়ার, এটা আমার লিঙ্ক করা আছে, অটো চলে আসছে। টিন নাম্বারও লিঙ্ক করা আছে, চলে আসছে। ইনকাম ফ্রম স্যালারি, এটা আমি কোনটা নিব। তাহলে আমার এখানে আমি আগে শিডিউল 1 ফিল আপ করতে পারি। ফিল আপ না করে আমি সরাসরিও ইনফরমেশন পেজ থেকে নিয়ে আসতে পারি, যেহেতু আমি ইনফরমেশন পেজে সাজিয়ে রাখছি ইনকাম ফ্রম স্যালারি। তো এটা আমি নিয়ে আসি। এটা ক্ষেত্রে কিন্তু আমার যতটুকু ট্যাক্সেবল অতটুকুই আসবে। তো সেটা আমি ট্যাক্স ক্যালকুলেশন থেকেও আনতে পারি। আচ্ছা, ট্যাক্স ক্যালকুলেশন থেকে আমি ফিগারটা নিয়ে আসলাম, এইটুকুই আমার ট্যাক্সেবল। আচ্ছা, তারপর ইনকাম ফ্রম রেন্ট নেই, এগ্রিকালচার নেই, বিজনেস নেই, ক্যাপিটাল গেইন নেই, এখানে আছে ব্যাংক ইন্টারেস্ট। তো এটাও আমি ট্যাক্স ক্যালকুলেশন থেকে নিয়ে আসতে পারি, 5,000। আচ্ছা, তাহলে আমার টোটাল যোগফল হলো 8,95,880। এই হলো আমার এতটুকুই এখানে। এখন আমি আসি গ্রোস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম। আমার ট্যাক্স কত, ট্যাক্সটা আমি ট্যাক্স ক্যালকুলেশন করেছি, ওই শিট থেকে নিয়ে আসবো। আমার ট্যাক্স হয়েছে 51,882। আচ্ছা, এখন ট্যাক্স রিবেটও আমি ওইখান থেকে নিয়ে আসতে পারি, যেহেতু আমি ট্যাক্স ক্যালকুলেশন এখানে রিবেট ক্যালকুলেশন করেছি। রিবেট 26,726, তাহলে আমার 25,156 ট্যাক্স পেয়েবল। ট্যাক্স পেয়েবলের পরে এখন আমি কত পে করছি সেটা, এখানে আমি সারচার্জ আছে, নেটওয়ার্ক এনভায়রনমেন্ট সারচার্জ আছে, ওগুলো এই ট্যাক্স আমি যে কাল্পনিক তথ্য ব্যবহার করেছি এখানে ওইগুলো প্রযোজ্য না। এখন আমি আসি ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড এট সোর্স। তো 30,000 টাকা ট্যাক্স কালেকশন করা হয়েছে সোর্সে, 30,000 মাইনাস হইল। তাহলে আমারও তাহলে কত টাকা আমার ডিফারেন্স রইল, 4,844 টাকা আমি ট্যাক্স সরকারের কাছ থেকে রিফান্ড পাই। এখানে আমার ট্যাক্স ক্যালকুলেশনে এখানেও কিন্তু সেম টাকাই শুরু করছে, 4,844। এখন এইখানে লিস্ট অফ ডকুমেন্টস, কি কি ডকুমেন্ট আমি জমা দিব সেখানে এখানে লিস্ট দিতে হবে। তো এটাও নাম, এইখানে বাবার নাম, এইখানে 3 নাম্বার, এইখানে নাম, উপরে সিগনেচার। 3 নাম্বার পেজ গেল। এখন 4 নাম্বার পেজ। এই পেজে আমি একটু ডিটেল দিব। তো এখানে দেখেন, এখানে দুইটা, দিস পার্ট ইজ অ্যাপ্লিকেবল ফর এমপ্লয়িজ রিসিভিং স্যালারি আন্ডার গভর্নমেন্ট পে স্কেল। তো সুতরাং আমি যেই রিটার্নটা ফিল আপ করতেছি এটা বেসরকারি চাকরিজীবীর জন্য প্রযোজ্য। আমি এই ফর্মটুকু ফিল আপ করবো না, আমি ফিল আপ করবো সেকেন্ড পার্ট বি। এখানেও নেম অফ ট্যাক্স পেয়ার আছে, টিন আছে, অটো চলে আসছে। এখন এখানে আমার তথ্য হলো বেসিক পে, মানে যেভাবে আমার ফর্মটা সাজানো আছে বেসিক পেটা এখানে দিতে বলতেছে। তাহলে আমি বেসিক পেটা দিই। বেসিক পে আমি ইনফরমেশন পেজে আছে, আছে অ্যালাউন্সেস, সকল অ্যালাউন্সেস এর যোগফল। অ্যালাউন্সেস 6,45,000। আচ্ছা, এখানে আমার যোগটা চলে আসলো। তারপরে এখানে বলা আছে এক্সাম্পটেড রিসিভ পার্ট, মানে ওই যে 3 ভাগ আমার যে স্যালারিটা আমি পেয়েছি এটা 3 ভাগের 1 ভাগ অথবা 4,50,000 ভিতর যেটা ছোট
আমি ট্যাক্স ক্যালকুলেশন তো এটা আমি একবার ক্যালকুলেশন করেছি, তাহলে সেটা আমি নিয়ে আসি লিঙ্ক করে করমুক্ত আয় এটা। তাহলে আমার 8,90,880 টাকা আমার ট্যাক্সেবল ইনকাম, এবং এটাই কিন্তু আমার 2 নম্বর পেজে গেছে, যদিও আমি এটা ইনফরমেশন অথবা ট্যাক্স ক্যালকুলেশন পেজ থেকে নিয়েছি। তারপর 4 নম্বর পেজ গেল। এখন 5 নম্বর পেজে কি ফিল আপ করবো? 5 নম্বর পেজ হলো রেন্ট ইনকাম আমার নাই, এগ্রিকালচার ইনকাম আমার নাই। তারপর 6 নম্বর পেজে এখানে আছে বিজনেস ইনকাম, সামারি অফ ইনকাম, এগুলো আমার দরকার নাই যেহেতু বিজনেস ইনকাম নেই। এখন শিডিউল 5 পার্টিকুলারস অফ ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট, আমি কিন্তু ট্যাক্স ক্রেডিট ক্যালকুলেশন করেছি, কিন্তু সেটা করলো ওইটা কিন্তু ফর্ম না, ওইটা আমার এক্সট্রা পার্ট, আমার এই ফর্মে ফিল আপ করে দিতে হবে। তাহলে এখানে আমার কি কি আছে? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো আমার আছে, সেটা আমি এখানে লিঙ্ক করে নিয়ে আসি। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমি কারেন্ট ইয়ারের টুকু নিব, এটা নিলাম। তারপর আছে কন্ট্রিবিউশন টু ডিপোজিট পেনশন, মানে এটাই আসলে ডিপিএস, তো এই ডিপিএসটা আমি এখানে নিব। তো একটা তথ্য দেই, ডিপিএস কিন্তু 1,20,000 টাকার বেশি হলেও আপনি এইখানে 1,20,000 টাকার বেশি নিতে পারবেন না, কারণ এটা হলো রিবেট ক্যালকুলেশনের জন্য, অন্য কোনো পারপাস না, শুধুমাত্র এই তথ্যগুলো রিবেট ক্যালকুলেশনের জন্য। সেখানে আপনার ডিপিএস 1,20,000 টাকাই সর্বোচ্চ লিমিট। তারপর আসেন কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, সেলফ এবং এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, এটা এখানে আমার কত আছে? দুইটাই যোগফল, একটা মানে সেলফ এবং এমপ্লয়ার, টোটাল 1,38,240, তাহলে আমার টোটাল 4,34,848। এখন আমার এইটুকু আমার ইনভেস্টমেন্ট আছে, আমি আসলে রিবেট কতটুকু পাবো সেটা আমার কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন এখানে হিসাব করা হয়েছে। আমি কিন্তু পাবো 26,726, কারণ আমার ইনভেস্টমেন্ট বেশি আছে, এজন্য ট্যাক্স রিবেট বেশি আসছে, ওইটা আমার সরকার দিবে না। ট্যাক্সেবল ইনকামের উপর যেই রিবেটটা আসছে সেটা কম, সেটা দিবে। তাহলে এই ফর্মটা আমার ফিল আপ হয়ে গেল। এখন আমার 7 নম্বর পেজে আসি। 7 নম্বর পেজে আমি যে ইনফরমেশন পেজ বা পোলা স্টেটমেন্টে যে ফ্যামিলি এক্সপেন্সটা দেখিয়েছি সেটা আমার এখানে ডিটেল দিতে হবে। আমি এখানে নেম অফ ট্যাক্স পেয়ার দিলাম, এখানে 3 নাম্বার দিলাম। এখন আমি ফিল আপ করি ফিগারটা। তো আমি টোটাল ফিগারটা নিয়ে আসি। টোটাল ফিগারটা 4,65,945। এখন আমি দেখেন এখানে কিছু এক্সপেন্স ফিক্সড থাকে, সেগুলো একটু আগে ফিল আপ করে নিই। যদি আমার মাসিক বাসা ভাড়া 12,000 হয়, তাহলে 12 মাসে আমার বাসা ভাড়া 1,44,000। পার্সোনাল ট্রান্সপোর্ট এক্সপেন্স, সেখানে যদি আমার মাসে 3,000 হয়, তাহলে 12 মাসে 36,000। ইউটিলিটি এক্সপেন্স 2,000 করে হলে 12 মাসে 24,000। এডুকেশন এক্সপেন্স যদি হয় 2,000 করে, তাহলে 12 মাসে 24,000। পার্সোনাল এক্সপেন্স ফর লোকাল অ্যান্ড ফরেন ট্রাভেল, ধরে নিলাম আমি এটা লোকাল এবং ফরেন ট্রাভেল করিনি, আর ট্যাক্স কাটছে, সেটাও কিন্তু আমার এক্সপেন্স অলরেডি আমাকে যে পে করছে সে কেটে নিয়েছে, তাহলে সেটাও আমার 2023-24 অর্থ বছরের জন্য আমার খরচ 30,000 টাকা। আর বাকি টাকাটা আমি ধরে নিলাম আমার খাওয়া এবং ফুড এবং ক্লোথিং এর জন্য প্রয়োজন হয়েছিল, তাহলে 4,65,000 থেকে আমি বিয়োগ দিয়ে দিলাম বাকি ফিগারগুলো। তাহলে মোট 4,65,000 টাকার ডিটেল আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমার এই পেজটাও কমপ্লিট হয়ে গেল। তারপর আসেন 8 নাম্বার পেজ। এই পেজটি আসলে ব্যালেন্স শিটের পার্ট। এখন দেখেন এখানে নেম অফ ট্যাক্স পেয়ার আসছে, সোর্স অফ ফান্ড টোটাল ইনকাম শোন ইন রিটার্ন। এখানে কিন্তু ট্যাক্সেবল যে ইনকামটা, সেটা ট্যাক্সেবল ইনকাম তো আমার এখানেই আছে, এখান থেকে আমি নিয়ে আসি যে এই টাকাটা। আচ্ছা, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম এটা কত? এটা হলো আমার ট্যাক্স ক্যালকুলেশনে এই পেজও আছে, ট্যাক্স এক্সাম্পটেড ছিল এই টাকাটা। তাহলে এটা হলো টোটাল আমার সোর্স অফ ফান্ড। এখন আসি নিট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। গত বছরে আমার নিট অ্যাসেট কত ছিল, এটাও আমার ইনফরমেশন পেজে আমি কাল্পনিকভাবে দিয়ে রেখেছি। নিট অ্যাসেট এটা হচ্ছে ওপেনিংটার কথা বলা হয়েছে। ওপেনিং মানে 2023 সালের 30 জুনের ব্যালেন্স দিয়ে যে রিটার্নটা সাবমিট করছি ওই রিটার্নের তথ্যটা। তারপর আসি এক্সপেন্স ইন লাইফস্টাইল, এটা ওই যে ফ্যামিলি এক্সপেন্স যে তথ্যটা, সেটা ফ্যামিলি এক্সপেন্সটা 4,65,945 আমি কাল্পনিকভাবে দিয়েছি। দেন ইনস্টিটিউশনাল লায়াবিলিটি, এখানে আমার ক্রেডিট কার্ড আছে,
ক্রেডিট কার্ডের লায়াবিলিটি আমি এখানে নিয়ে নিব ক্লোজিং ব্যালেন্স। তাহলে এখানে আমি যেভাবে যা যা চেয়েছে আমি সব ফিল আপ করলাম। এখন আসি আমি 9 নাম্বার পেজ। আচ্ছা, 9 নাম্বার পেজে আমার কি করতে হবে, এখানে টোটাল অ্যাসেট অফ বিজনেস আমার নেই। এখানে আমার একটা জমি আছে, আমি জমির ভ্যালুটা আমি এখানে লিখে দিব, মানে 6,03,840 লিখে দিলাম। তারপর আসি ডিপোজিট পেনশন স্কিম, আমার যে ডিপিএস এর ব্যালেন্সটা, ডিপিএস এর এগুলো কিন্তু ক্লোজিং ব্যালেন্স হবে, কারণ এটা ব্যালেন্স শিটের মতো, তো ব্যালেন্স শিটে ক্লোজিং ব্যালেন্স হয়। তারপর আসি প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স, প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স এটা ক্লোজিং ব্যালেন্স হবে, ক্লোজিং ব্যালেন্স। তারপরে আর কিছু আছে কিনা, তারপর আমি আসি ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্সটা আমি এখানে লিখে দিই, এখানে ইনফরমেশন ক্যাশ ফ্লোতে আমার ব্যাংক ব্যালেন্সটা আছে 8 লক্ষ টাকা, এবং ক্যাশ ইন হ্যান্ড কত সেটা ক্যাশ ফ্লো থেকে আমি বের করেছি আগে, এটাও লিখে দিলাম। তার অর্থ আমি এখানে লিঙ্ক করে রেখেছি যে আমার 8 এবং 9 নাম্বার পেজের ব্যালেন্স যোগফলটা সমান হবে। এখানে হচ্ছে 52,18,208, এখানে হচ্ছে 59,28,333। তাহলে আমার কোথাও ভুল লিপিবদ্ধ করেছি, এই জন্য আমার ভুলটা আসছে। এছাড়া আরো কিছু তথ্য ছিল, যেমন গোল্ড, এটা কিন্তু ভ্যালু আননোন, এখানে আমার ইনফরমেশন পেজও সেভাবে আছে, আমি ভ্যালু আননোন হিসাবে আমি ফিল আপ করেছি। ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক আইটেম, সেটাও ভ্যালু আননোন হিসাবে লিখেছি। আচ্ছা, এখন আমি দেখি আর কোনো তথ্য, যেই তথ্য বাদ পড়ছে আমার, এরকম কোনো তথ্য আছে কিনা। ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা বাদ আছে, সেটা আমি এখানে নিয়ে নিই। হ্যাঁ, তাহলে এখন আমার 9 নাম্বার পেজের 59,28,333 যোগফল আসছে, এবং 8 নাম্বার পেজও আসছে 59,28,333। তার অর্থ এই দুইটা পেজের যোগফল যদি সমান হয়, তার অর্থ আমার ম্যাথমেটিক্যালি আমার অ্যাকাউন্টস রিটার্ন ফিল আপটা সম্পূর্ণ সঠিক। এখন আসি আমরা 9 নাম্বার পেজ গেল, 10 নাম্বার পেজে কি আছে, এটা আসলে কিছু তথ্য দেওয়া আছে, এটা অন্য কিছুই না। তারপর আসি প্রাপ্তি স্বীকারপত্র, অ্যাকনলেজমেন্ট। প্রাপ্তি স্বীকারপত্রে কি হবে, এখানে আমি অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, নেম অফ ট্যাক্স পেয়ার এখানে লিখবো, আইডি নাম্বার লিখবো, টিন নাম্বার লিখবো, সার্কেল লিখবো, ট্যাক্স জোন লিখবো। এখন ট্যাক্স ইনকাম শোন, এই ট্যাক্স ইনকাম শোন, এইখানে ট্যাক্স ইনকাম আমি কত দেখিয়েছি, আমি ট্যাক্স ইনকামটা এখান থেকে আমি নিয়ে আসলাম, এটা ট্যাক্স ইনকাম দেখিয়েছি। এবং ট্যাক্স পেড কত দেখিয়েছি, ট্যাক্স পেড কিন্তু আমি 30,000 টাকা দেখিয়েছি। তাহলে আমার এখানেরও কাজ কিন্তু আমার শেষ। সরি, ট্যাক্স পেডটা এই করে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পেজটাও আমার কমপ্লিট। আচ্ছা, এখন আমার সাইন করতে হবে কোথায় কোথায়, এটা একটু দেখিয়ে দিই। আমার সাইন করতে হবে 3 নাম্বার পেজে একটা, আর সাইন করতে হবে 7 নাম্বার পেজে, এবং আরেকটা সাইন করতে হবে 9 নাম্বার পেজে। তো এখন আমি দেখাবো যে যদি ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড চেঞ্জ হয়, তাহলে কি চেঞ্জ আসে। দেখেন, এখানে আমি 3.5 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড ধরে রিটার্নটি ফিল আপ করেছি। এখন আমি দেখবো যে এটা চেঞ্জ করলে আমার ট্যাক্সটা কিভাবে আসে। আমি এটা যদি মহিলাদের জন্য ফিল আপ করি, অথবা সিনিয়র সিটিজেন কারোর জন্য ফিল আপ করি, তাহলে আমার ট্যাক্স ফ্রি ইনকামটা হবে 4 লক্ষ টাকা। এখানে আমার সূত্র বসানো আছে অটোমেটিক, আমার কিন্তু ট্যাক্স কমে গেছে, শুধু ট্যাক্সটাই চেঞ্জ হবে, আর বাকি সবই সেম থাকবে, সব ফিল আপই সেম থাকবে। আমি যদি থার্ড জেন্ডার বা ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সনের জন্য ফিল আপ করি, 4,75,000 যদি লিখি, তাহলে ট্যাক্স আরো কমে যাবে, 37,088 টাকা। এবং এটা যদি আমি 5 লক্ষ টাকা যুদ্ধহত মুক্তিযোদ্ধার জন্য ফিল আপ করি, তাহলে আরো কমে যাবে, 34,000 টাকা। আমি যদি এটা প্যারেন্টস ও লিগ্যাল গার্ডিয়ানস অফ ফিজিক্যালি চ্যালেঞ্জড চাইল্ড ও ডিপেন্ডেন্টের জন্য ফিল আপ করি, 4 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড হবে সেক্ষেত্রে। তো ট্যাক্সটা এখন আবার একটু বাড়বে। তো এই হলো আমার বিভিন্ন ক্যাটাগরিতে যদি আমি ফিল আপ করি, ট্যাক্সটা চেঞ্জ হবে, এছাড়া আর কিছুই না। তো এই যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিট, এটা আসলে আমার ব্যক্তিগত চয়েস, এটা আপনি দিলে দিবেন, না দিলে না, এটা আপনি দিতে পারেন। তবে উপরের এইটুকু দেওয়ার দরকার নেই, এইটুকু আমি ভিডিও করার স্বার্থে লিখেছি।
হ্যাঁ, আরেকটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও আপনার দিবেন কি দিবেন না এটা আপনার পার্সোনাল অভিরুচি, কোনো বাধ্যবাধকতা নেই। এটা আমি হয়তো দেই, এই জন্য আমি লিখেছি আর কি, আমি আলাদা করে নিয়েছি যাতে করে ইনকাম ট্যাক্স কর্মকর্তাগণ সহজেই বুঝতে পারে। এখন আসি আমি আরেকটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 163(2) গ এবং 163(4) যে মিনিমাম ট্যাক্সের যে বিষয়টা। এখন দেখেন, যদি এই আমার ট্যাক্স আসছে এখানে যদি আমি 3.5 লক্ষ টাকা যে ফিল আপটা করছি 3.5 লক্ষ টাকা ধরে, এটা 3.5 লক্ষ টাকায় লিখলাম, তাহলে আমার ট্যাক্স আসছে 51,882। আচ্ছা, এখন যদি আমি এটা যদি আমি না থাকতো ইনকামটা, তাহলে আমার ট্যাক্স কত আসতো? তাহলে ট্যাক্স আসছে 51,132। তাহলে আমার বোঝা গেল 5,000-এর জন্য আমার ট্যাক্স বাড়ছে 750 টাকা, আর আমার 5,000-এর জন্য ট্যাক্স কেটে রাখছে 500 টাকা। ইনফরমেশন শিটে আমার এইটা আছে। 5,000-এর জন্য ব্যাংক আমার ট্যাক্স কাটছে হলো 500 টাকা, আর এদিকে 5,000-এর জন্য আমি যেই রেগুলার বেসিসে যেই ট্যাক্স ক্যালকুলেশন করেছি সেই ট্যাক্স ক্যালকুলেশনে আমার 750 টাকা ট্যাক্স আসছে। সো যদি এরকম কাটছে তার চেয়ে যদি বেশি ট্যাক্স আসে তাহলে কোনো ব্যাপার নাই, তাহলে এটা কোনো কিছুই আপনার করা লাগবে না। আর যদি কম আসে তাহলে আপনার বেশিটা দিতে হবে। কিরকম? যদি এমন হইতো ব্যাংক আসছে 500 টাকা কিন্তু আমার রেগুলার বেসিসে আসছে 450 টাকা, তাহলে যে ব্যাংক যে 50 টাকা বেশি কাটছে এটা কিন্তু রেগুলার ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হয়ে যাইতেছে, এই অ্যাডজাস্টটা করা যাবে না। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে এইখানে এটা বাদ দিয়ে দিবেন, এখানে বাদ দিয়ে ট্যাক্সটা টোটাল ট্যাক্সের সাথে এখানে যোগ দিয়ে দিতে হবে। এই যে রেগুলার বেসিসে শুধু স্যালারির উপর রেগুলার যেই ইনকাম সেটার উপর ট্যাক্স আসছে 51,000, সাথে আপনি এখানে ট্যাক্সটা যোগ করবেন, ট্যাক্স অন ইন্টারেস্ট ইনকাম 500 টাকা। তাহলে আমার কত দাঁড়ালো? আমার ট্যাক্স দাঁড়ালো 51,632 টাকা। আরেকটি বিষয় না বললেই নয়, আমরা এখানে রিবেট হিসাব করার জন্য ট্যাক্সেবল ইনকাম কিন্তু 8,95,880 টাকা না ধরে আমি ধরেছি 8,90,880। এর কারণ কি? তিনটা আয় এর ভিতর থাকতে পারবে না। একটা হলো ট্যাক্স ফ্রি, রিডিউস ট্যাক্স ইনকাম এবং মিনিমাম ট্যাক্স ইনকাম। এই তিনটা আইটেম সারা যেই আয়টা থাকে অর্থাৎ রেগুলার ইনকাম যেটা, রেগুলার ট্যাক্স ইনকাম যেটা, সেটাই শুধু রিবেট ক্যালকুলেশনে আনতে হবে। আর তাই 8,90,880 টাকা নেওয়া হয়েছে, এখানে 8,95,880 টাকা নেওয়া হয়নি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।